Bismillahir Rahmanir Rahim. Our second problemটা maybe এমন ছিল, suppose আমাদের ক্যালকুলেট করতে হবে obtain domain and range of the following functions. আমাদের যে 2 নম্বর অঙ্কটা ছিল ফাংশনের, সেই প্রবলেমটা এই টাইপের ছিল যে সাপোজ x² - 3x + 5। এক্সাক্ট এটা নাও হতে পারে, জাস্ট আমি এই টাইপের একটা অঙ্ক 2x স্যার 2x ছিল 3x নো প্রবলেম। আমরা এখানে শিখাবো যে কিভাবে তার ডোমেইন এবং রেঞ্জ বের করবে। আচ্ছা, তার আগে হোয়াট ইজ ডোমেইন এটা জানতে হবে। ডোমেইন ইজ দ্য সেট অফ x ভ্যালুস। x এর সকল বাস্তব মানকেই ডোমেইন বলে। তাহলে আমরা যদি তার সলিউশনটা বের করতে যাই, given that f of x equals to x² - 3x + 5, x এর মান 0 নেওয়া যায় কিনা কনসিডার করা যায়। 0 নিলে কি আনডিফাইন্ড হয়ে যাবে? 0 x এর মান 0 নিলে নো স্যার 0 নিলে 5 থাকবে স্যার 5 থাকবে 5 থাকবে। -1 নিতে পারবো, +1 নিতে পারবো, -100 +1000 যে কোনো বাস্তব মান আমরা নিতে পারবো। সো এই টাইপের অ্যালজেব্রাইক ফাংশন যদি হয় তাহলে ডোমেইন হয় সেট অফ অল রিয়েল নাম্বার। আমি আবার বলছি, টু গেট দ্য রিয়েল ভ্যালুজ অফ f of x, to get the real values of f of x, we consider or we can take all real values of x, অর্থাৎ f of x এর বাস্তব মানের জন্য আমরা x এর সকল বাস্তব মান নিতে পারি। সকল বাস্তব মান নেওয়ার উপায়টা হলো 0 নিব, পজিটিভ কিছু নিব, নেগেটিভ কিছু নিব, নিয়ে এখানে দেখব মান বের হয় কিনা। ইয়েস, যে কোনো মান তুমি বসাতে পারো। অতএব therefore domain of f of x will be the set of all real number. এটা এইভাবে প্রকাশ করা হয়, এটা এইভাবে লেখা যায়, the set of all real numbers। এটাকে আবার তুমি ইন্টারভ্যাল আকারেও এক্সপ্রেস করতে পারো, ফ্রম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। যে কোনো একভাবে লিখলেই হবে, আর অথবা দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, অথবা ফার্স্ট ব্র্যাকেট -ইনফিনিটি টু +ইনফিনিটি। এই হলো আমাদের এই টাইপের অ্যালজেব্রাইক টাইপের যে কোনো ফাংশনের ডোমেন, সেটা হবে সেট অফ অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, যদি ফাংশনে কোনো প্রকার ট্রাবল থাকতো, সেই ট্রাবল থেকে আমরা ডোমেনটা আইডেন্টিফাই করতাম। এখানে বেসিক একটা কোয়াড্রেটিক ফাংশন, সেই জন্য সেট অফ অল রিয়েল নাম্বারস। এখন আমরা এই অঙ্কটার রেঞ্জ বের করব। রেঞ্জ বের করতে গিয়ে আমাদের ফাংশনটাকে ইনভার্স করতে হবে। দ্যাট মিন্স x is a function of y আকারে এক্সপ্রেস করে দেখবো কোনো ট্রাবল আছে কিনা। এভাবে লিখতে পারি যে let y is equals to f of x or y equals to x² - 3x + 5। এই সমীকরণ থেকে এখন x এর মান বের করতে হবে। কিভাবে x এর মান বের করব দেখুন, একটু সাজাই লিখি। x² - 3x + 5 - y is equals to 0। আমরা এটা এইভাবে লিখতে পারি, x² - 3x
প্লাস 5, এটা পক্ষান্তর করলে y। এই সমীকরণ থেকে x এর মান বের করব। আমরা জানি 19 এ পড়েছি আমরা যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে x এর মান বের করতে হয়। দেখো, যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হয়, তাহলে x এর মান হলো মাইনাস বি প্লাস মাইনাস স্কয়ার রুট অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা তোমরা 19 এ পড়েছো। ঠিক আছে। তার সাথে তুলনা করলে আমরা বুঝতে পারি এখানে this is a, what is b, b will be minus 3, এই minus 3 হবে b, what is c, c হবে 5 minus minus। 5। বুঝাতে পেরেছি? যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সমাধান বের করতে হলে আমাদের অবশ্যই প্রথমে এ বি সি আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশনটা সঠিক হলে আমরা এক্স এর মান বের করতে পারবো। তাহলে এক্স সমান কত আসে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস মাইনাস square root of b square. b square means minus 3. minus 3 b square means minus 3 whole square. b square minus 4 a x c, c কত 5 5 minus minus y 1 divided by 2a, 2 into 1 2a এর মান 1। এটাকে সাজিয়ে লিখলে কত আসে, 3 প্লাস মাইনাস, এটা আসতেছে দেখো 9 আর মাইনাস 20, তাহলে মাইনাস 11 আর প্লাস 4y, দ্যাট ইজ 4y মাইনাস minus 11 বাই 2। এক্স এর এই মানটা পেলাম। এই মানটা বের করতে গিয়ে আমরা একটি কি পেলাম, স্কয়ার রুট টার্ম। খেয়াল করে দেখেছো, একটি স্কয়ার রুট টার্ম পেয়েছি। স্কয়ার রুট টার্মের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো দিস টার্ম শুড বি জিরো অর পজিটিভ। এই টার্মটা শূন্য হতে পারে অথবা পজিটিভ হতে পারে। ইট ক্যান নট বি নেগেটিভ ফর রিয়েল ভ্যালু অফ এক্স। বাস্তব মানের জন্য এই মানটা কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ একটা স্কয়ার রুট আছে। সো এই এখান থেকে আমরা একটা শর্ত পাবো। শর্তটা কি, টু গেট দ্য রিয়েল ভ্যালুজ অফ এক্স, দ্যাট ইজ ফর দ্য রিয়েল ভ্যালুজ অফ এক্স the condition is, কন্ডিশনটা আসবে কোথা থেকে, এক্স এর যে মানটা আমরা ফাইন্ড আউট করেছি সেখানে একটা স্কয়ার রুট আছে, সেই স্কয়ার রুট ভ্যালুটার ভিতরে যে মানটা আছে দ্যাট ইজ 4y মাইনাস 11, এই টার্মটা শূন্য অথবা পজিটিভ হবে, নেগেটিভ হতে পারবে না। তাহলে এখান থেকে আমরা রেঞ্জ পাবো, কারণ ডেফিনিশন অনুযায়ী হোয়াট ইজ রেঞ্জ, দ্য সেট অফ পারমিসিবল ওয়াই ভ্যালুজ, অর্থাৎ ওয়াই এর গ্রহণযোগ্য মানকে রেঞ্জ বলে। এই মানটা গ্রহণযোগ্য, তার উল্টা মান গ্রহণযোগ্য না। তাহলে এখান থেকে এই ইনইকুয়ালিটিটা থেকে আমরা কি করতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি। এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি, অর 4y is greater equal 11 or y is greater equal 11/4। সুতরাং ইন্টারভেল আকারে যদি লিখি, y belongs to কত হবে, 11/4 থেকে প্লাস ইনফিনিটি, y এর মান 11/4, এটার সমান বা তার চেয়ে বড়, indicates that y belongs to 11/4 to up to plus infinity. This is the range of our given problem. এই হলো রেঞ্জ। তাহলে হোয়াট ইজ রেঞ্জ, দ্য সেট অফ অল পারমিসিবল y ভ্যালুস করেসপন্ডিং টু x ভ্যালুস। আর এখানে কিন্তু x এর যে কোনো মানই গ্রহণযোগ্য,
কারণ ডোমেনটা ছিল রিয়েল নাম্বার। তাহলে আমরা এক্স এর মানটাকে ঘুরিয়ে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে একটা শর্ত বের করলাম, সেই শর্ত থেকে আমরা এটা পেলাম। দেয়ারফর রেঞ্জ therefore range of f of x হবে 11/4 থেকে আপ টু প্লাস ইনফিনিটি। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি বের করলাম? ডোমেইন এবং রেঞ্জ। স্যার জি বলো। ওই স্যার রুটের ভিতরে যে 4y - 11 এটা ওই যে ইজ গ্রেটার দেন 0, এটা কি স্যার যে রিয়েল নাম্বারের জন্য 0 জি জি, বাস্তব মানের জন্য দিস টার্ম শুড বি অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0। এটা 0 হতে পারবে অথবা পজিটিভ হতে পজিটিভ হতে পারবে, নেগেটিভ হবে না। জি স্যার। নেগেটিভ, জি স্যার। সেইখান থেকে এই কথাটা লিখেছি আমরা। ঠিক আছে, আমরা পরবর্তীতে ঠিক আছে। আরেকটা অঙ্কতে আসি। আমাদের সি নাম্বার যে প্রবলেমটা ছিল, আমি যে কয়টা ডোমেন রেঞ্জ করাচ্ছি এই কয়টা বা এই প্যাটার্নের গুলি তোমরা প্র্যাকটিস করবে, এর বাহিরে কিন্তু আসবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই যে স্যার এগুলি পারবো না, সংখ্যা একটু এপাশ ওপাশ করে দেখাবো, কিন্তু অঙ্ক থাকবে সেটাই। যেমন আমরা যে সি নাম্বার অঙ্কটা দিয়েছিলাম, সেই অঙ্কটা ছিল এরকম, f of x equals to square root of 3 minus x। আচ্ছা দেখো, স্কোয়ার রুট টাইপের ফাংশন থাকলে কিভাবে ডোমেন বের করে? সলিউশন, আমরা জানি ডোমেন হওয়ার জন্য এক্স এর বাস্তব মান লাগবে, পারমিসিবল। ঠিক আছে, তাহলে আমরা লিখব টু গেট দা রিয়েল ভ্যালুজ অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর বাস্তব মানের জন্য the condition is, কন্ডিশনটা কি হতে পারে? স্কোয়ার রুটের ভিতরে যে টার্মটা আছে সেটা গ্রেটার ইকুয়াল 0 হবে। এটাই তো? ঠিক আছে, জি স্যার। তাহলে কন্ডিশনটা হবে 3 minus x গ্রেটার ইকুয়াল 0। ততক্ষণ আগে কিন্তু সেটা ছিল টু গেট দ্য রিয়েল ভ্যালুজ অফ এক্স। এক্স এর বাস্তব মানের জন্য শর্তটা আমরা ওয়াই এর মাধ্যমে পেয়েছিলাম, যাহা রেঞ্জ ছিল। আর এখন বলতেছি টু গেট দ্য রিয়েল ভ্যালুজ অফ এফ অফ এক্স, কন্ডিশনটা হলো 3 minus x গ্রেটার ইকুয়াল 0। সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, কি লিখতে পারি যে implies that minus x greater equal minus 3 or x less equal 3। আমরা জানি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটির সাইন চেঞ্জ হয়ে যায়, এই জন্য x less equal 3 implies that লিখতে পারি x belongs to কত, এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপ টু 3, অর্থাৎ x এর মান সর্বোচ্চ 3 আর মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে। তাহলে x এর গ্রহণযোগ্য মানকেই তো ডোমেইন বলা হয়, এটাই কিন্তু গ্রহণযোগ্য মান। ঠিক আছে, অতএব ডোমেইন, therefore ডোম অফ f of x হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 3। এই হলো আমাদের সি নাম্বার অঙ্কটার ডোমেইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। এবার আসো তার রেঞ্জ আমরা কিভাবে বের করব। সো স্কোয়ার রুট রিলেটেড ফাংশনের রেঞ্জ বের করতে হলে টু অ্যাপ্লাই দা ডোমিনাল ভ্যালু, ডোমেনের মানগুলো দিয়ে আমরা একটা ধারা ক্রিয়েট করব, একটা সিকোয়েন্স মেনটেন করব, দেখব যে কোথায় যাচ্ছে এই ডোমেন থেকে। দেখো ডোমেনটা তো আমরা এখানে পেয়েছি, তাহলে ডোমেনের সর্বোচ্চ মান 3, তারপরে আমরা 4 কি এই ডোমেনের মধ্যে আছে? না স্যার। নাই, 4 নিতে পারবো না, 5 নিতে পারবো না, তবে 2 আছে, 1 আছে, 0 আছে, -1 নেগেটিভ ভ্যালু গুলো আছে। তাহলে ইন্টারভেল থেকে একটা সর্বোচ্চ মান নিয়ে নিলাম 3।
তাহলে আমরা দেখব যে when x equals to 3 f of x অর্থাৎ f of 3 এর মান আসে কত 3 minus 3 সমান 0। এই জায়গায় x এর মান 3 বসিয়ে একটা 0 পেলাম। when x equals to 2 পারমিসিবল ভ্যালু, আমরা ইচ্ছা করলে 4 নিতে পারবো না, 2 নিতে পারবো। তাহলে f of 2 কত আসে দেখো 3 minus 2 that is 1, root 1 মানে 1। on আর x এর মান যদি 1 বসাই f of 1 কত আসে root 2, root 2 মানে কি 1.414। এইভাবে তুমি মনে করো মানগুলিকে বাড়াচ্ছ না কমাচ্ছ? তো কমাচ্ছে। আমি মনে করে একটা মান নিলাম, সে ফর এক্সাম্পল কথার কথা বোঝানোর জন্য সাপোজ -97, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তাহলে f of -97 কত হয় জানো? আমি কেন 97 নিয়েছি, যেন যোগ করলে 100 হয়, তাহলে 100 এর বর্গমূল 10, তাই না? জি স্যার। জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তাহলে দেখো প্রথম ভ্যালুটার জন্য ছিল 0, দ্বিতীয়টার জন্য 1, তৃতীয়টার জন্য 1.4। এদিকে মান কমতেছে না বাড়তেছে? বাড়ছে বেড়ে বেড়ে 10 হয়েছে, 12 হবে, এইভাবে কি আপ টু মাইনাস ইনফিনিটির দিকে যাবে না প্লাস ইনফিনিটির দিকে যাবে? প্লাসের দিকে যাবে। তো এখান থেকে আমরা একটা কমেন্ট করতে পারি, যদি যত কমাবো স্যার এদিকে মান তত বাড়বে। x এর মান কমলে y এর মান বাড়বে। that means when x belongs to minus infinity to 3, অর্থাৎ এইটা যদি হয় তাহলে f of x belongs to f of x এর মান দেখো 0 থেকে শুরু হয়ে আপ টু বাড়তেছে, অর্থাৎ ইনফিনিটি 0 to প্লাস ইনফিনিটি। ইনফিনিটি তাহলে f of x টাই তো রেঞ্জ, f of x এর সীমানাটাই তো y অর্থাৎ রেঞ্জ। এই ডোমেনের করেসপন্ডিং রেঞ্জ হলো এটা। অতএব রেঞ্জ ইকুয়ালস টু 0 টু প্লাস ইনফিনিটি। এটা হলো অ্যানালাইসিস করে, অর্থাৎ ট্রেন্ড অ্যানালাইসিস করে আমরা রেঞ্জ বের করব। দেয়ারফর রেঞ্জ অফ f of x will be 0 to plus infinity। প্লাস ইনফিনিটি। এটা বোঝার উপায় হলো আমরা ডোমেন থেকে কয়েকটা মান নিয়ে ধারাটা জেনারেট করে দেখব এটা কি পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে, সেখান থেকে আমরা অ্যানালাইসিসটা করব। পরবর্তী যে 4 নাম্বার অঙ্কটা আছে সেটা একই টাইপের, যেমন ডি নাম্বার যে প্রবলেমটা ছিল সেটা ছিল স্যার ইয়েস স্যার একটা প্রবলেম। শিওর। স্যার আমরা কি আগে ডোমেইন বের করে প্রত্যেকটা ক্যালকুলেশনের মধ্যে রেঞ্জের মান এরকম ভাবে নিয়ে বের করতে পারবো? হ্যাঁ, তবে সব ডোমেনের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। মনে করো কিছু যে ক্রিটিক্যাল প্রবলেম থাকে সেগুলির ক্ষেত্রে সম্ভব, কিন্তু ওই যে ডোমেনের ডোমেন পেয়েছো সেট অফ রিয়েল নাম্বার, তা সেখানে কোন দিক থেকে মান শুরু করবে? কথা বুঝে আসছে? জি স্যার। আমরা একটা ডোমেন পেয়েছিলাম সেট অফ রিয়েল নাম্বার, রেঞ্জ পেয়েছি 11/4 থেকে প্লাস ইনফিনিটি। এই যে 11/4টা ক্যালকুলেশন করে তুমি তো পাবে না, সেটা সেইভাবেই করতে হবে। আর যেই ডোমেনগুলির একটা পার্টিকুলার সীমানা থেকে এদিক বা ওই দিকে রান করে সেগুলি তুমি পেতে পারো অ্যানালাইসিস করে, ঠিক আছে? সব ডোমেনের করেসপন্ডিং রেঞ্জ এই পদ্ধতিতে হবে না। স্যার আমরা কি ম্যাপ দেখে বুঝতে পারবো যে এটার আগে ডোমেন বের করা লাগবে বা এটার আগে রেঞ্জ গ্রাফ বের করা থেকে লাগবে? ডোমেন রেঞ্জ তো একেবারেই সহজ, যে কোনো গ্রাফ থেকে তো তুমি স্যার গ্রাফ থেকে না, ম্যাপ থেকে স্যার, এই যে ম্যাপগুলো দিয়েছেন হ্যাঁ এগুলা থেকে কি বুঝতে পারবো? হ্যাঁ যে এই হ্যাঁ এর এই ক্ষেত্রে কি কোনো ম্যাথমেটিক্যাল technique প্রবলেম আছে? থেকে আমি তোমাকে বলি ডোমেন রেঞ্জ বের করার অনেকগুলা ফর্মুলা আছে, বিশেষ করে কি টাইপের ফাংশন ডোমেন রেঞ্জ কিভাবে বের করা হয় আমি কিন্তু এক একটার এক এক রকম দেখিয়েছি। তো এটা হলো চতুর্থ প্রকারের। আমি প্রথম দেখিয়েছি এক ফাংশনটা যদি ভগ্নাংশ আকারে থাকে, নিউমারেটর ডিনোমিনেটর গত ক্লাসে দেখিয়েছিলাম। ফাংশনটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে তাহলে কিভাবে, ফাংশনটা যদি স্কয়ার রুট ফাংশন থাকে কিভাবে। এটাও কিন্তু আমরা স্কয়ার রুট ফাংশন, তবে সেটার মধ্যে কিছুটা
ডিফারেন্স আছে, ডিনোমিনেটরে স্কয়ার রুট, ডিনোমিনেটরে স্কয়ার রুটের একটা শর্ত আছে আলাদা, কারণ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে পারবে না, গ্রেটার দেন 0 হতে পারবে, ইকুয়াল 0 হতে পারবে না। সেখান থেকে ইকুয়াল 0 হলে আনডিফাইন হয়ে যাবে, সেটাও আমাদের ব্রেনে রাখতে হবে। সো অঙ্ক দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এইটার ডোমেনটা এই জায়গায় হবে। ডোমেনটা হলো ওই ক্লু থেকে খুঁজে বের করতে হবে কি কি ট্রাবল আছে, ট্রাবলিং পয়েন্ট থেকে আমাদের ডোমেনটাকে খুঁজে আনতে হবে। যেমন এটা লিখতে পারি, টু গেট দা রিয়েল values of f of x, the condition is। আচ্ছা চিন্তা করে দেখো তো কি হতে পারে কন্ডিশনটা। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম স্কয়ার রুটের টার্মটা গ্রেটার দেন অথবা ইকুয়াল 0 হয়, সেই হিসাবে আমরা বলতে পারি 1 মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল 0। কিন্তু ইকুয়াল হলে আরেকটা সমস্যা আছে, কি সমস্যা? ডিনোমিনেটরে ইকুয়াল হলে ডিনোমিনেটর 0 হয়ে যায়, আর 0 হয়ে গেলে কি ফাংশন আনডিফাইন্ড হয়ে যায়, অতএব এটা হবে না। ক্লিয়ার? স্কয়ার রুট উপরে ছিল এক শর্ত, নিচে আসার পরে শর্তটা ঘুরে গেল। স্যার একটু আরেকবার বলবেন স্যার, শুনতে পাইনি। যদি ইকুয়াল 0 থাকতো তাহলে ডিনোমিনেটর পুরোটুকু 0 হয়ে যায় না, ডিনোমিনেটর পুরোটুকু 0 হলে ফাংশন আনডিফাইন্ড হয়, সেজন্য এই ইকুয়ালটা হবে না। আর এর আগের ফাংশনটা যে ছিল মনে করো সেটা ছিল এরকম, তখন কিন্তু আমরা লিখছি ডোমেনের জন্য গ্রেটার ইকুয়াল 0, এখানে 0 বসালে ফাংশনাল ভ্যালুটা 0 আসে ডিফাইন্ড, বাট এই জায়গায় 0 বসালে ফাংশনাল ভ্যালুটা হয় আনডিফাইন্ড ইনফাইনিটি, সেজন্য ইকুয়াল হবে না, আর এখানে ইকুয়াল হবে। এই হলো ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে এটাকে কি লেখা যায়, or minus x greater than minus 1 or x less than 1, তাহলে এটাকে লেখা যায় x belongs to minus infinity থেকে 1 পর্যন্ত, দুইটাই ওপেন ইন্টারভ্যাল হবে, এটাই হলো আমাদের ডোমেন। সুতরাং আমরা কি পেলাম, ডোম অফ f of x। স্যার এখানে দুইটাই ওপেন ইন্টারভ্যাল হবে কি জন্য স্যার? কেন হবে এর অর্থ বুঝে নিতে হবে, তোমার ইন্টারভ্যালের কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি। 1 এর চেয়ে ছোট এর মানে হলো পেছনের দিকে যেতে যেতে আপ টু মাইনাস ইনফিনিটি, এখানে কিন্তু বলা হয়নি 1 এর সমান, যদি সমান বলতো থার্ড ব্র্যাকেট হতো, সমান বলেনি তাই দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। এই কনসেপ্টটা তোমাদেরকে আমি ইন্টারভ্যাল ক্লাসে পড়িয়েছিলাম, ঠিক আছে? তার মানে ডোমেন হলো মাইনাস ইনফিনিটি থেকে আপ টু 1। স্যার হ্যাঁ স্যার, যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য কি এক্সট্রা ক্লাস নেওয়া হবে কোনো? এক্সট্রা ক্লাস আমি তোমাদেরকে বলি, বিশেষ করে দিস ইজ মেবি আওয়ার থার্ড অর ফোর্থ লেকচার। কয়টা, 3টা না 4টা? 4 নাম্বার, 4টা রানিং। লাস্ট 3 লেকচারস এর ভিডিও তোমরা কালেক্ট করবে। তোমরা কোথা থেকে কালেক্ট করবে বলতে পারবে? ইউটিউব চ্যানেল। না ইউটিউব থেকে না, আপনার ইউটিউব চ্যানেল। আর চ্যানেলে তো আছি, আমি আবার বলে দিচ্ছি, তোমরা সকলে অল অফ ইউ আর আস্কিং টু জয়েন আওয়ার গুগল ক্লাসরুম টু গেট আওয়ার ইনফরমেশনস। ওকে, তো ইনফরমেশন পাওয়ার জন্য গুগল ক্লাসরুমে যাবে, সেখানে সিরিয়ালি লেকচার 1, লেকচার 2, লেকচার 3 ভিডিওগুলো দেওয়া আছে, অ্যাজ ওয়েল এজ পিডিএফ ফাইল দেওয়া আছে। সেই যেহেতু তোমরা একটু পরে ভর্তি হয়েছো, ভিডিও দেখবে, পিডিএফ কপি দেখবে, লেখাপড়া করবে, লেখাপড়া করার পরে প্রবলেম ফাইন্ড আউট করবে, প্রবলেম কি কি, স্যার এই লাইনটা বুঝি না, ওই লাইনটা বুঝি না। আর অধিকাংশ পড়াই হলো 9, 10 এবং ইন্টারমিডিয়েটের, এখনো কিন্তু অনার্সের পড়া শুরু করিনি। তারপরেও যদি তোমার যদি আনসলভ প্রবলেম বা একটু সমস্যা হয়, তাহলে সেগুলি মার্ক করে আমাকে গ্রুপের মাধ্যমে তুমি আমাকে জানাবে, জানানোর পরে আমি তোমাকে স্পেশাল টাইম দিব, স্পেশাল টাইম দিয়ে তোমাকে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা যতটুকু লাগে তোমাকে আমি সলভ করে দিব। এই সলভের মাধ্যমে দুইটা ফ্যাসিলিটি পাইলে, একটা হলো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আর একটা হলো বকেয়া যে অ্যাটেন্ডেন্স আছে, পারফরমেন্স আছে, সেটা রিকভার হয়ে যাবে। অর্থাৎ তোমার অ্যাটেন্ডেন্সও তখন 100% করে দেব আমি।
আর তুমি যদি যোগাযোগ না করো, লেখাপড়া না করো, প্রবলেম ক্রিয়েট না করো, স্যারকে না জানাও, স্যারের কাছ থেকে না নাও, তাহলে তো আর আমি তোমাকে গিয়ে দিয়ে আসতে পারবো না। ঠিক আছে? জি স্যার। অফলাইনে অনলাইনে তোমার টিচারকে তুমি বেশি বেশি পাবে। তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, স্যার আমার একটু সমস্যা আছে, আমি লেটে ভর্তি হয়েছি, এই অনেকগুলো প্রবলেম ফাইন্ড আউট করেছি, একটু স্যার দেখাবো, আর প্রবলেমগুলি গ্রুপে পাঠিয়ে দিলে আমাকে, তখন আমি দেখে নিলাম এবং তোমাকে স্পেশাল সময় দিলাম। এভাবে রিকভার করতে পারবে। আশা করি মেসেজটুকু বুঝতে পেরেছো। আর গুগল ক্লাস, হ্যাঁ বলো। তা আমরা যে নোটগুলো পিডিএফ আকারে দিচ্ছি স্যার, ওগুলো কি আপনি স্যার ফলো করেন না? তা যদি মনে করেন আমরা হয়তো বা একটা ভুল করে গেলাম স্যার, সেটা কি আপনার চোখে পড়লে তো আমরা মনে হয় মানে সেটা পরে বুঝতে পারবো। না, এখন পিডিএফটা নিয়ে তোমরা যখন সলভ করে আমাকে গ্রুপে পাঠাচ্ছ, আমি কিন্তু দেখতেছি, ঠিক আছে? কিছু জি, স্যার। ছোট ছোট মিস্টেক হচ্ছে, সেগুলি কিছু বলতেছি না, কারণ হলো এগুলি অটোমেটিক্যালি তোমরা আস্তে আস্তে সমাধান করে ফেলবে। প্রতি লাইনে লাইনে ভুল ধরা ঠিক না, কিন্তু আস্তে আস্তে আমরা মেজর ভুল যখন আসবে, তখন সেগুলি সলিউশনের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিব যে এই জায়গাগুলি এইভাবে না ওইভাবে। ঠিক আছে? কারণ জি, স্যার, একটু একটু thank you. ভুল করতেছো, কোনো সমস্যা নাই, প্রথমে ধরেই তো সব পারবে না, আস্তে আস্তে হবে। স্যার ওইখানে স্যার, লাস্ট আমার লাস্টের যে দুইটা ম্যাথ আছে এগুলো প্রবলেম ছিল ওই দুইটা। হ্যাঁ, লাস্টের ম্যাথ দুইটা প্রবলেম ছিল, আমার মনে নাই, ভালো কথায় আর একটু স্মরণ করে দিও তোমরা, ছবি তুলে। আর 41 স্যার। জি জি জি, 41 আর 42 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই অঙ্কটার কি পেলাম? ডোমেইন পেলাম। ডোমেন। এখন আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে তার রেঞ্জ বের করব। ঠিক আছে, চলো আমরা রেঞ্জটা বের করি। তাহলে ইন্টারেস্টিং, এখানে রেঞ্জ বের করতে গিয়েও কিন্তু আমাদের টার্মিনাল কোনো পয়েন্ট নাই, খেয়াল রাখিও, এন্ড পয়েন্ট নাই। এন্ড পয়েন্ট বলতে আমরা ওয়ান কিন্তু নিতে পারি না। দেখো, আমরা যদি ওয়ান নেই, সে ফর এক্সাম্পল তোমাকে শেখানোর জন্য, যে when x equals to 1, f of 1 এর মান আসে ইনফিনিটি, 1 বসাও, 1 minus 1 0, 1/0 হলো ইনফিনিটি। ইনফিনিটি। তবে 1 এর চেয়ে ছোট বসাতে থাকো, তাহলে সাপোজ x equals to 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট কত বসাবা? মনে করো 0, তাহলে f of 0 এর মান কত আসে? আসলে 0 জিরো হবে। f of 0 এর মান আসে 0, 0 উপরে 0 নিচে 1। এবার মনে করো x এর মান তুমি বসিয়েছো -1, তাই f of -1 কত আসে? তাহলে আসে -1/√2, -1/√2, তাহলে কত আসে? -0.4, -0.41 সামথিং, আমার মনে নাই। আচ্ছা, তুমি যদি x এর মান সাপোজ -9 বসাও, তাহলে f of -9 কত আসে? তাহলে আসে -9/3, দ্যাট ইজ -3। কি মানটা কি কোথায় যাচ্ছে দেখো, খেয়াল করে দেখো। প্রথমে ছিল ইনফিনিটি, 0 আর 1 এর মাঝে বসালে এখানে বড় বড় মান পাবে। তুমি যদি x এর মান, মনে করো কথার কথা, x এর মান 0.5 বসাও, তাহলে f of 0.5 কত আসে? ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে। তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর করে দেখো, কিছু একটা পাবে। সেই মানটা কত হয় একটু যাচাই করে দেখো, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। তাহলে কত আসে একটু হিসাব করে বলো একজন। 0.5 ভাগ স্কোয়ার রুট অফ 0.5 যদি বসাও, তাহলে স্কোয়ার রুট অফ 0.5 না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি বড় সংখ্যায় আসতেছে 0.07, 0.7। যতই 1 এর কাছাকাছি বসাবা, তত তুমি এখানে একটা এই সংখ্যা পাবা, অনেক বড় সংখ্যা পাবা। হ্যাঁ, 1 এর কাছাকাছি 0.99999 বসায় দেখো, একটা বড় সংখ্যা পাবে। দ্যাট মিনস শূন্য থেকে প্লাস ইনফিনিটির দিকে। আবার এদিকে কিন্তু আস্তে আস্তে যত ছোট সংখ্যা বসাচ্ছ, যতই ছোট সংখ্যা বসাচ্ছ, মান তত কিন্তু ছোট হয়ে আসতেছে, কমতে থাকছে। কমতে থাকতেছে। একদিকে বাড়তে থাকতেছে, আরেক দিকে কমতে থাকতেছে।
তার মানে কি হচ্ছে এই অঙ্কটা? -9 এটা মনে হয় ক্যালকুলেশনটা বুঝতেছি না স্যার, একটু দেখেন তো। -9 বুঝুনি? এটা হয়তো এখানে মিস্টেক হয়েছে। নিচে 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 স্যার 3 হয় কিভাবে? সরি স্যার, এটা 8 হবে স্যার। +10, হ্যাঁ ভুল করেছি। আচ্ছা -9 বসে -8 বসাও তাহলে হবে -8 মূলত। হ্যাঁ, এবার হচ্ছে, দেখো -8/3, তাও ক্যালকুলেশন করলে কত হয়? 2 পয়েন্ট সামথিং। এভাবে তুমি যখন এক্স এর মান মনে করো -1000 বসালা, তাহলে এফ অফ -1000 এর মান কি হবে? একটা নেগেটিভ ভ্যালু আসবে না? বড় একটা নেগেটিভ ভ্যালু আসবে। বড় তাহলে আমরা এখান থেকে কি পেলাম? একদিকে প্লাস ইনফিনিটি, আরেক দিকে মাইনাস ইনফিনিটি। মূল কথা হলো এই ডোমেনের জন্য আমরা রেঞ্জ পাবো নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। এটা আমরা লিখে দিব, দ্যাট ইজ when x belongs to -infinity to 1, then f of x belongs to -infinity to +infinity. Therefore range of f of x টা হবে the set of all real number, অথবা আমরা এটা লিখতে পারি -infinity থেকে +infinity। স্যার তাহলে এফএক্স এর মান ডোমেন এরকম -ইনফিনিটি থেকে 1 পাইলে আমাদের আর প্রুভ করে দেওয়ার দরকার নাই, এরকম যদি রেঞ্জের মান লিখে দিই তাহলে হয়ে যাবে? না, এখন এই অঙ্কটা কিন্তু আমি স্পেশাল কিছু প্রবলেম নিয়েছি। যেমন উপরে এক্স যদি না থাকতো তাহলে কিন্তু রেঞ্জ এরকম আর আসতো না। উপরে একটা এক্স দেওয়ার কারণে এই রেঞ্জটার একটা প্যাটার্ন হয়েছে। আমরা যদি সে ফর এক্সাম্পল এটা 1 দিয়ে দিতাম তাহলে কিন্তু এই রেঞ্জটা এমন হতো না। দ্যাট মিন্স সকল অঙ্কের রেঞ্জে আমরা বলতে পারি না যে সেট অফ অল রিয়েল নাম্বার এই টাইপের। এটা জি স্যার, ডোমেন তো। হ্যাঁ বলো। সেটা বুঝেছি যে উপরে এক্স থাকলে যখন আমি এফএক্স এর মান বের করব তাহলে আর রেঞ্জের মান আর এক্সট্রা করে দেখাবো না, এইভাবে লিখে দিলেই হবে, তাই বলছি। জি জি সেম জি। যে বললেন আপনি। মূল কথা হলো তোমাকে ট্রেন্ড বা এটাকে বলা হয় ধারা, বুঝতে হবে আমাদের মানগুলো কোন দিকে যাচ্ছে। আমরা যদি ডোমেন পাই দুইটা এলাকা, তাহলে রেঞ্জ দুইটা এলাকার জন্য খুঁজে বের করতে হবে। তো যাই হোক, আমরা ডোমেন রেঞ্জ নিয়ে সরি আসসালামু আলাইকুম ম্যাডাম। জি আলহামদুলিল্লাহ ম্যাডাম। আসসালামু আলাইকুম। তাহলে আমরা মনে হয় 3টা ডোমেন এবং রেঞ্জ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। 3টা বা 4টা না? আজকে 3টা, গততে একটা হয়েছে। হ্যাঁ 4টা। আচ্ছা, এখন এরপরে যে অঙ্কটা ছিল সেটা তোমরা পারবে, একেবারে সিম্পল লিনিয়ার রিলেশন। ডোমেন হবে সেট অফ অল রিয়েল নাম্বার। পরের অঙ্কটা ই নাম্বার প্রবলেম নাম্বার ই আমি করে দিব না, তোমরাই করবে। ডোমেন এবং রেঞ্জ দুইটাই হবে সেট অফ অল রিয়েল নাম্বার। ঘুরিয়ে ফিরিয়ে দেখবে যে কোনো মান বসালে সমস্যা নাই, বিকজ আমরা যদি গ্রাফ ড্রয়িং করি সেই গ্রাফটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে স্ট্রেট লাইন থেকে আমরা কি বুঝতে পারি? ডোমেন এদিকে এদিকে যাচ্ছে, রেঞ্জও উপরে নিচে থাকতেছে। সেই ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ আমাদের পরবর্তী অঙ্কটা সেট অফ অল রিয়েল নাম্বার হবে, সেটা করে তোমরা দেখবে। আমি সর্বশেষ অঙ্কটা দেখাচ্ছি ডোমেন রেঞ্জের, সেটা হলো মডিউলাস ফাংশনের ডোমেন রেঞ্জ। আমাদের ফাংশনটা সাপোজ এফ অফ এক্স, এফ নাম্বার প্রবলেম, এফ অফ এক্স সাপোজ 3 মাইনাস মডিউলাস অফ এক্স প্লাস 1, হয়তো বা এর মতোই ছিল সেটা। প্লাস ছিল, 3 হ্যাঁ, প্লাস। নো প্রবলেম, প্লাস মাইনাস এটা কোনো ফ্যাক্টর না। জি স্যার। ঠিক। সো আমরা এখান থেকে ডোমেনটা বের করতে চাই। তো মডিউলাস ফাংশনের একটা বেসিক ডেফিনিশন আছে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। মডিউলাস অফ এক্স সমান এক্স যখন এক্স এর মান গ্রেটার ইকুয়াল 0, মাইনাস এক্স যখন এক্স এর মান লেস দেন 0, এক্স লেস দেন 0। এই শর্তটা আমরা এখানে বসাবো। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ফাংশনের ডোমেনটা বের করব যে এই কন্ডিশনটা অ্যানালাইসিস করে। তাহলে চলো ফাংশনটাকে একটু সিম্পলিফাই করি। এই ফাংশনটাকে লিখতে পারি 3 মাইনাস 2 ভাগে
একটা হলো এক্স প্লাস ওয়ান আর একটা হলো মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান কখন? যখন এক্স প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল জিরো। আর এটা কখন? যখন এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো। এটা কিভাবে লিখেছি বলতো? ডেফিনিশন অ্যাপ্লাই করে, ওই যে ডেফিনিশন, সেই ডেফিনিশন অ্যাপ্লাই করে আমরা লিখেছি। আরো একটু ছোট করতে হবে। ছোট করব আমরা এইভাবে যে 3 মাইনাস, এটা হলো এক্স প্লাস ওয়ান যখন এক্স এর মান মাইনাস ওয়ান বা তার চেয়ে বড়, আর এখানে হলো মাইনাস এক্স মাইনাস ওয়ান যখন এক্স এর মান মাইনাস ওয়ান এর চেয়ে ছোট। এখন আমরা এই দুইটাকে একত্রে করে ফেলতে পারি, অর্থাৎ 3 থেকে এগুলি বাদ দিতে পারি, 3 থেকে এটা বাদ দিয়ে হিসাব নিকাশ করে নিতে পারি। তাহলে আমরা এই টোটাল ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে একটি পিসওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশন, তাহলে আমরা কি পেলাম দেখো, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 2 মাইনাস এক্স যখন এক্স এর মান মাইনাস ওয়ান বা তার চেয়ে বড়, আর এটা আসতেছে 3 আর 1 4, 4 প্লাস এক্স যখন এক্স এর মান মাইনাস ওয়ান এর চেয়ে ছোট। আচ্ছা, আমরা এখনো কিন্তু ফাংশনের ডোমেন রেঞ্জ কিছুই বের করিনি, জাস্ট এই ফাংশনটাকে সিম্পলিফাই করে আমরা পিসওয়াইজ ফাংশনে ট্রান্সফার করেছি। এখন ডোমেন ফাংশনটা সিম্পলিফাই আর একটু বুঝান স্যার, বুঝতেছি না আসলে এটা বুঝো নেই, 8 থেকে এই লাইনটা বুঝো নাই? জি স্যার, সেকেন্ড লাইনটা। এই লাইনটা, সেকেন্ড লাইন দেখে স্যার। এর পরের লাইনটা হলো এদিকে কিছুই করি নাই, শুধুমাত্র এই ওয়ান গুলি পক্ষান্তর করেছি। এই পক্ষান্তর করেছি x গ্রেটার ইকুয়াল -1, x লেস দেন -1। এর পরের লাইনে আমরা এই দুইটাকে 3 তো সেকেন্ড লাইনটা স্যার, সেকেন্ড লাইনটা। জি স্যার, এই লাইনটা বুঝো নি? ওটা একটা সূত্র মডুলেশন। ডেফিনিশনটা অ্যাপ্লাই করেছি, যখন x ইজ গ্রেটার ইকুয়াল 0, -x যখন x ইজ লেস দেন 0। x বলতে এখানে এখানে এটা, এই যে এটা। জি স্যার, তাহলে তো এটা জাস্ট সূত্র x is greater than 0, -x যখন x less than 0, এই শর্তটা অ্যাপ্লাই করেছি। আমরা এই ফাংশনটা থেকে পিসওয়াইজ ফাংশন জেনারেট করে নিলাম, ডোমেন বের করব। তো ডোমেন কাকে বলে? সেট অফ অল পারমিসিবল x ভ্যালুস, x এর গ্রহণযোগ্য মান। আর আমরা কিন্তু এখানে x এর গ্রহণযোগ্য মান অলরেডি পেয়ে গেলাম, এই দুটা না? x এর মান -1 বা তার চেয়ে ছোট বড়, আর x এর মান -1 এর চেয়ে ছোট। তাহলে ডোমেন কাকে বলে? এই দুইটার ইউনিয়ন হবে ডোমেন। এখানে therefore ডোম অফ f of x, এই f of x এর ডোমেন হবে এই দুটা ফাংশনের ইউনিয়ন। অর্থাৎ একটা হলো, আমরা পরে আরেকটা লাইন লিখলে আরো সহজ হয়ে যাইতো, আমি লাইনটা রেড কালার দিয়ে পাশে লিখে দিচ্ছি। এটা হলো x belongs to -1 থেকে প্লাস ইনফিনিটি, আর এখানে x belongs to -ইনফিনিটি থেকে -1। স্যার তোলার আগে তো মুছে দিচ্ছেন স্যার উপর। শেষ লাইনটা সেটা ভিডিও থেকে দেখে নিও। এই লাইনটাকে আমি আরো একটু অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে আমাদের ডোমেন হবে এই দুটার ইউনিয়ন। তাহলে এই দুটার মধ্যে আমরা ছোট মান দেখতে পাচ্ছি এটা, অর্থাৎ -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন -1 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে যোগ করলে কি হয়? এখানে -1 অ্যাবসেন্ট, হিয়ার ইজ প্রেজেন্ট, ইউনিয়নের সময় কমন মিন করে, তাহলে আসতেছে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ সেট অফ অল রিয়েল নাম্বার। অর্থাৎ আমাদের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার ডোমেন হলো সেট অফ অল রিয়েল নাম্বার। এখন আমাদের রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ কিন্তু প্রত্যেকটা ডোমেনের করেসপন্ডিং রেঞ্জ বের করতে হবে এবং ধারা অনুযায়ী আমরা রেঞ্জ বের করব। আজকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তো স্যার, নেটওয়ার্কে অনেক প্রবলেম তোমরা করতেছে। ভিডিও পরবর্তীতে দেখে নিও, আমি জানি না, আমারও মনে হয় নেটওয়ার্কটা সুবিধার না।
স্যার আমার যখন স্যার তখন কম কারেন্ট চলে যেতে পড়াইলে পারে স্যার। ভালো হয়। for x belongs to -1 to plus infinity, এই প্রথমটার জন্য f of x হলো 2 minus x, এই ডোমেনের জন্য f of x এর মান 2 minus x। এবার এখান থেকে আমরা একটা ধারা বের করব, তাহলে দেখি when x equals to -1, x এর মান -1 হলে f of -1 হলো 3, আর x এর মান কত নিতে পারি? 0 নিতে পারি। x এর মান 0 নিলে f of 0 সমান কত? 0 স্যার। 0 সমান 2, ট্রু। -0 মনে করো 5 নিতে পারি, 5 নিলে f of 5 কত হয়? -3। তাহলে প্রথম মানটা ছিল 3, তারপরে মান -3 কমতেছে না কমতেছে? কমতে থাকছে। কমে কমতে থাকছে। কোথায় যাবে? প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি? মাইনাস ইনফিনিটি স্যার। মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি। বুঝলি হবে। অর্থাৎ when x belongs to -1 to plus infinity, f of x belongs to 3 থেকে মাইনাস ইনফিনিটি থেকে 3, উল্টা হবে, মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে 3। আমি সুন্দর করে লিখতেছি, এই লেখাটা আবার লিখে দিচ্ছি। তাহলে আমরা when x belongs to যে -1 to plus infinity, f of x belongs to minus infinity থেকে 3, এটা আমরা পেলাম। এই ডোমেনের জন্য একটা রেঞ্জ পেলাম, একটা ডোমেন আছে কিন্তু একটা রেঞ্জ বের করব, স্যার ওখানে 2 - x কিসের জন্য নিলাম? বুঝে নেই? স্যার এই যে f of x is equal 2 - x উপরে। স্যার এই যে রিয়েল নাম্বারের পরের লাইনটা স্যার। হ্যাঁ, 2 - x কোথা থেকে পেলাম? জি স্যার একটু ক্লিয়ার করতে এটা অ্যানালাইসিস করে বের করেছিলাম। খেয়াল করোনি আমাদের মূল ফাংশনটা কি ছিল? মূল ফাংশনটা ছিল এরকম, 3 মাইনাস মডিউলাস অফ কত ছিল? 1 - x না 1 জি + স্যার x? বুঝতে পারছি X plus সরি স্যার 1 বুঝতে পারছি। x + 1 ছিল না? এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু করেছিলাম, জি স্যার বুঝতে পারছি। একটা পেয়েছিলাম সম্ভবত কত 4 + x পেয়েছিলাম না? জি স্যার। আরেকটা কত? একটা উপরে পেয়েছিলাম 2 মাইনাস স্যার x উপরে আর পেয়েছিলাম একটা স্যার 4 2 প্লাস - x আর নিচে 4 + x। 4 + x এসেছিল না? আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় ইন্টারভেলের জন্য কাজ করব, দ্যাট ইজ ফর দা ইন্টারভেল for x belongs to -infinity to -1, f of x এর মান আমরা পেয়েছিলাম 4 + x, 4 + x। এখন আমরা -1 এখানে নাই, যদি নাও থাকে আমরা যদি -1 ও নেই, যে when x equals to -1, f of -1 এর মান কিন্তু আসে 3, যা আমরা একবার বের করেছিলাম 3। যদিও নাই তাহলে -1 এটা নাই, কিন্তু আমরা নিব না, -1 এর চেয়ে একটু ছোট নিব, তাহলে -0.9 নিলে এই রেজাল্টটা আসবে 3.001, 3.001 যদি দুইটা 9 নেই আর তিনটা 9 নেই। এটা বোঝাতে চাচ্ছি যে ইন্টারভেলের মধ্যে আমরা মানগুলি নিব, তাহলে -1 এর চেয়ে ছোট আমরা -2 নিব, -2 নিতে পারি, মাইক্রোফোনটা অফ করে নাও, -2 নিতে পারি, -3 নিতে পারি, -4, দু তিনটা মান নিলে আমরা বুঝতে পারবো f of -2 এর মান আসে 2, আর x এর মান যদি সাপোজ -100, f of -100 এর মান আসে কত? -96। মান কমতেছে না বাড়তেছে? কমতেছে। কমতেছে। তাহলে আগের মতই কি হচ্ছে? আগের মতই হচ্ছে, অর্থাৎ when x belongs to আমাদের এই ডোমেন -infinity থেকে -1, f of x belongs to 3 থেকে শুরু করে, সরি -infinity থেকে শুরু করে আপ টু 3। এই আমরা উভয় ক্ষেত্রে একই
রেঞ্জ পেয়েছি, কিছুক্ষণ আগে একটা রেঞ্জ পেয়েছিলাম, সেই রেঞ্জটা ছিল -∞ থেকে 3, সেটা ছিল ক্লোজড ইন্টারভ্যাল, আর এখন আমরা পেলাম ওপেন ইন্টারভ্যাল। এখন কমপ্লিটলি রেঞ্জটা কত আসছে? কতক্ষণ আছে? therefore ওটাই গেল দেন। when x belongs to, আমরা কথা বলবো না, x belongs to -∞ to -1 ইউনিয়ন -1 to +∞, দুইটার জন্য আলাদা বের করেছি। তো তাহলে এই f of x belongs to কত আসছে? প্রথমটা পেয়েছিলাম -∞ থেকে 3 ইউনিয়ন, পরেরটা পেয়েছি -∞ থেকে 3, একটা 3 পেয়েছিলাম আরেকটাতে পাইনি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে f of x belongs to -∞ থেকে 3। আমরা জানি ইউনিয়ন হলে কমন আনকমন, অতএব কমনটা। দিস ইজ আওয়ার রেঞ্জ। আমি অঙ্কটার মাধ্যমে মডুলাস ফাংশনের ডোমেন রেঞ্জ, তো আমাদের রেঞ্জটা কত হলো? রেঞ্জ হলো -∞ আগে 10 মিনিট আছে। therefore range of f of x is -∞ থেকে 3। ভিডিওটা রেকর্ড করতে হবে। তোমরা অনেকে অসচেতনমূলক কথা বলতেছো। ভাই আপনার ইয়াটা একটু মিউট করে দেন, তাহলে আর সমস্যা হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ক্লাস করার, অনলাইন ক্লাস করার কতগুলি রুলস আছে। অফলাইনেও যেমন রুল আছে, অফলাইনে ক্লাসে বসে অন্যের সাথে কথা বলা যায় না, ঠিক অনলাইনেও কিন্তু তুমি কথা বলতে পারবে না। আচ্ছা, আমরা রেঞ্জটা এটা হবে, ক্লোজড ইন্টারভ্যাল হবে। আমরা এই যে 4-5টা ডোমেন রেঞ্জ রিলেটেড অঙ্ক করালাম, এই অঙ্কগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর বেশি দেখাবো না। আমি এখন স্লাইড থেকে তোমাদের কিছু ডোমেন রেঞ্জ রিলেটেড প্রবলেম দেখাচ্ছি। দেখো, আমাদের আজকে কিন্তু আরো পরবর্তী লেকচারটা পড়ার কথা ছিল। স্যার একটা কথা বলবো, শিওর শিওর। যে আমাদের স্যার সিটি হবে না, মানে হ্যাঁ সিটি হবে। আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিবেন নাকি ওই কুইজ হিসেবে দিবেন? না, কুইজ হিসাবে আমরা সিটি নিব, আমাদের এই উইকে আমরা সিটি নিব। সিটির ওইটা কি জন্য যে এমসিকিউ টাইপের হবে না? হ্যাঁ, এমসিকিউ টাইপের সিটি হবে। আমি তোমাদেরকে অলরেডি যারা প্রথম থেকে ক্লাস করতেছো, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের একটা পরীক্ষা নিয়েছিলাম, তোমাদের মনে পড়ে কিনা যারা শুরুর দিকে ছিলাম? হ্যাঁ, ওই পরীক্ষা, হ্যাঁ ওই পরীক্ষাটার মতোই কিন্তু হবে আমাদের। ঠিক আছে, আমরা এই টাইপের অঙ্কগুলি ডোমেন রেঞ্জ বের করার চেষ্টা করেছিলাম এবং কাজগুলিও করেছিলাম। সর্বশেষ এই স্লাইডটা আমরা শেষ করতে চাই ছোট্ট দুটি ডেফিনিশনের মাধ্যমে, এবং আমাদের পরবর্তীতে আরো একটা বিশাল স্লাইড আছে আজকের জন্য, যদিও আমরা ডোমেন রেঞ্জ নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি, এজন্য এই স্লাইডগুলি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন, সো দেখো ফার্স্ট ফিগারটার দিকে একটু খেয়াল করো। ইনক্রিজিং ফাংশনের ডেফিনিশনটা বোঝার জন্য আমরা যদি দেখি, গ্রাফের মানটা পর্যায়ক্রমে কমতেছে না বাড়তেছে, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে? বাড়তেছে। x1 এর মান, x2 এর মান, এই মানগুলি আমরা পর্যায়ক্রমে ইনক্রিজ করতেছি। x1 থেকে x2, x2 হলো বড় আর x1 ছোট। এটা বোঝার উপায়টা কি? অনেকে বুঝতে পারে না, আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। x1 বলতে অরিজিন থেকে এই ডিসটেন্সটা হলো x1, ক্লিয়ার? জি স্যার। আর অরিজিন থেকে এই ডিসটেন্সটা হলো x2, তাহলে কোন ডিসটেন্সটা বেশি, x2 না x1? x2 স্যার। তাহলে বুঝাতে পেরেছি। তার মানে যদি
x2 x1 এর চেয়ে বড় হয়, এই শর্তটা যখন মানে, আর f of x1 এর মান যখন f of x2 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ f of x2 বলতে বোঝানো হয় এই লাঠিটা, আর f of x1 বলতে বোঝানো হয় এই লাঠিটা। তো দুইটা লাঠির মধ্যে বা দুইটা পিলারের মধ্যে কোন পিলারটা ছোট? f of x1 পিলারটা। এই শর্তটা যদি মানে, তাহলে এটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, এই কথাটা আমি এখানে উল্লেখ করেছি। ছোট হয় তাহলে এটা ইনক্রিজিং ফাংশন স্যার। জি। আর ঠিক উল্টা কন্ডিশনটা যদি হয়, অর্থাৎ x1 এর মান বড় এতটুকু আর x2 এর মান কতটুকু? x2 কিন্তু বড়, কিন্তু তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা ছোট, আর x1 ছোট ছিল বাট করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা বড়। এই শর্তটা যখন হয়, তখন এই ফাংশনটাকে বলা হয় ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা পেলাম ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশনের ডেফিনিশন। চলো আমরা ছোট করে এই ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশনের ডেফিনিশনটা ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি। Suppose is the function f of x equals to say x by x minus 1 for the interval 2, 3. Increasing or decreasing. একটি ফাংশন আমরা দিলাম, সেই ফাংশনটা এই ইন্টারভেলের মধ্যে, একটা ইন্টারভেল দেওয়া থাকবে, ইন্টারভেল ছাড়া তো আমরা পারবো না, এই ইন্টারভেলের মধ্যে এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা আমরা আইডেন্টিফাই করব। তাহলে সলিউশন, let x1 equals to 2, x2 equals to 3. এখন ডিক্রিজিং f of x1 সমান f of 2, তাহলে কত হয়? 2 by 2 minus 1 সমান 2। আর f of x2 সমান f of 3 সমান 3 by 3 minus 1 সমান 3 by 2 সমান 1.5। তাহলে ডিক্রিজিং ফাংশন আমরা কি বুঝতে পারি? দেখো, কমছে স্যার। এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? এটা Decreasing, sir. ডিক্রিজিং। তাহলে আমরা লিখবো, হ্যাঁ, since f of x1 is greater than, অথবা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, f of x1, x2 বড় না f1 বড়, আমাদের ডেফিনিশন অনুযায়ী আমরা লিখে ফেলবো। হ্যাঁ, f of x1 greater than f of x2 for x1 less than x2. f of x1 greater than f of x2, f of x1 এর মান 2 আর f of x2 এর মান 1, তাহলে f of x1 বড়। আর এই শর্তটা যদি মানে, আর এখানে যদি x1 less than x2 হয়, এখানে কে বড়, x1 বড় না x2 বড়? x1 বড় স্যার। x2 বড় স্যার। x2 বড়। x2 বড়। তাহলে এই শর্তটা মানলে আমরা কি বলবো? পরে তো then f of x is decreasing. এটা ডিক্রিজিং আর পরেরটা ইনক্রিজিং। পরে আবার কোনটা? আর তো নাই। স্যার এই যে জি, স্যার। x না, এটা তো স্যার ওই যে আমরা মানটা নেওয়ার জন্য লিখছি স্যার। হ্যাঁ, f of x is decreasing for the interval, হ্যাঁ, 1, 2, 3। এই ইন্টারভেলে ফাংশনটা ডিক্রিজিং, অন্য একটা ইন্টারভেলে সেটা ইনক্রিজিং হতেও পারে, অন্য কিছু হতে পারে, ক্ষুদ্র একটা ইন্টারভেল দেয়া থাকবে, এই ইন্টারভেলে আমরা ফাংশনটা পেলাম ডিক্রিজিং অ্যাজ পার ডেফিনিশন।
এই ছিল। আবার মনে করো উদাহরণস্বরূপ আরেকটা ছোট্ট অঙ্ক, সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর আমরা এটা টেস্ট করব সাপোজ ফর দ্য ইন্টারভেল 0 থেকে 1। তাহলে আমরা যদি x1 এর মান 0 নেই আর x2 এর মান 1 নেই, তাহলে f of x1 কত 0 আর f of x2 1। তাহলে কি হচ্ছে, ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? আমরা এখানে পেলাম কি এটা স্যার f of x1 less than f of x2 ফর for x1 for x1 less than x2। less than x2 এই শর্তটা হলে ইনক্রিজিং, therefore f of x is increasing। স্যার একটু ভুল হইলো না স্যার? না স্যার ঠিক আছে। একটু ডেফিনিশনটা আবার স্লাইড থেকে ভালো করে দেখে নিবা। ইনক্রিজিং ঠিক ফাংশন, আছে ইন্টারভেলটা হলো 0 1, এই ইন্টারভেলে সে ইনক্রিজিং। তাহলে আমরা পাশের আগের অঙ্কটাই তো স্যার x আপনার লেস গ্রেটার দেন আগের অঙ্কটা তো সেম ছিল স্যার। স্যার আগের অঙ্কটা কিন্তু সেম ছিল। আগের অঙ্কটা স্যার ডিক্রিজিং ছিল স্যার। সেটা তো এই শর্তটার উল্টা ছিল না? না স্যার সেম দেখানো হয়েছে। পাশেরটার কথা বলতেছিলাম স্যার x1 এখানে f of x2 বড় না f of x1 বড়? স্যার এখানে f of x1 বড় স্যার। তাহলে এই এখানে কি বড়? স্যার এখানে তো x1 ছোট স্যার। ওটা ফাংশনাল আকারে আছে বিদায় হলো ওই যে বড় ছোটটাই উল্টা পাল্টা হইতেছে। f of x1 এর মান হলো 0 আর f of x1 এর মান হলো 2। ফাংশনাল লাইনই সমস্যাটা হইতো না, ফাংশনাল লাইনই সমস্যা। স্যার f of x2 মান বড় স্যার। হ্যাঁ, এগুলি বুঝে নিতে হবে, ডেফিনিশনটা এক্সাম্পল দিয়ে বুঝে তারপরে টেস্ট করতে হবে। আমি দুটো অঙ্ক দেখিয়েছি, এই অঙ্কটা হলো ডিক্রিজিং আর এই অঙ্কটা হলো ইনক্রিজিং। এই ইন্টারভেলে এটা ইনক্রিজিং হয়, আবার এই অঙ্কটাই ডিক্রিজিং হবে। এই অঙ্কটাই ডিক্রিজিং হতে পারে যদি সেই ইন্টারভেলটা হয়, সে ফর এক্সাম্পল আমরা যদি -1 থেকে 0 নেই, -1 থেকে 0 এই অঙ্কটাই -1 থেকে 0, তাহলে x1 এর মান -1, x2 এর মান 0, f of x1 হলো 1 আর f of x2 হবে 0। তাহলে শর্তটা ঘুরে যাবে না? জি স্যার ঘুরে যাবে। তাহলে তখন এটা হবে ডিক্রিজিং, এটা ডিক্রিজিং হবে। মানে ইন্টারভেলের উপরে ডিপেন্ড করে, একই ইন্টারভেল চেঞ্জ হলে ইনক্রিজিং ডিক্রিজিং হতে পারে। চেঞ্জ হয় না কারণ ফাংশন গুলি তো মনে করো যে এই ফাংশনটার প্যাটার্ন হলো এই টাইপের, মনে করো গ্রাফটা হলো এই টাইপের, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেয়েছি যদি -1 থেকে 0 এই পর্যন্ত ফাংশনটা কনসিডার করি তাহলে হয় ডিক্রিজিং, আবার 0 থেকে 1 এই পর্যন্ত যখন করি তখন ফাংশনটা হয় ইনক্রিজিং। খেয়াল করেছো? এই হলো এক্সাম্পল দিয়ে আমি দুটা জিনিস দেখালাম, একটা ইন্টারভেলে ডিক্রিজিং হয় আর একটা ইন্টারভেলে ইনক্রিজিং হয়। আর সব ফাংশনই তো আমাদের জানা থাকবে না, তাই তো? এই জন্য আমরা ডেফিনিশন অনুযায়ী ইনক্রিজিং এবং ডিক্রিজিং ক্যালকুলেশন করব। সর্বশেষ এই স্লাইডে আমি তোমাদেরকে আরো দুটি ডেফিনিশন আলোচনা করেছি, অড ফাংশন এবং ইভেন ফাংশন। খুবই ছোট জিনিস, অড ফাংশন। if f of -x equals to -f of x, then f of x is called odd. This is the definition of odd function. আরেকটি ফাংশন হলো ইভেন ফাংশন। এগুলি if f of -x equals to f of x, then f of x is called even. odd মানে বিজোড়, ইভেন মানে জোড়। তাহলে অড ফাংশন হলো এই শর্তটা যদি মানে, খেয়াল রাখতে হবে, এটা হলো বেসিক ডেফিনিশন।
এটা হলো আরেকটা বেসিক ডেফিনিশন। এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ অফ এক্স হয় ফাংশনটাকে বলা হয় ইভেন, আর এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হলে ফাংশনটাকে বলা হয় অড ফাংশন। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলো এই দুটো ফাংশন দিয়ে ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দেই। আমরা এতদিন যা পড়তেছি অল আর দা বেসিক, এগুলি আসলে এত সূক্ষ্ম জিনিস ওইভাবে কখনো তোমাদের পড়া হয়নি। আর বেসিকটা যখন ফাউন্ডেশন যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু খেয়াল রাখিও, একটা বিল্ডিং যখন কনস্ট্রাক্ট করা হয় বেসমেন্ট পর্যন্ত ফাউন্ডেশনে অনেক সময় লাগে, তারপরে কিন্তু হঠাৎ করে উঠে যাওয়া যায়, কারণ বেসমেন্টটা ক্লিয়ার। এই জন্য কিন্তু বেসিক জিনিসগুলি তোমাদেরকে সময় ধরে পড়াচ্ছি। একটা কোশ্চেন করি, সাপোজ ইজ দা ফাংশন f of x equals to suppose x square sin cube x odd f of x সমান x square sin cube x, এই ফাংশনটা কি অড ফাংশন? প্রশ্ন করলাম, তাহলে উত্তর কি হবে? এটা ছিল আমাদের কোশ্চেন, আর অ্যানসারটা হবে f of minus x সমান ক্যালকুলেশন করব minus x হোল স্কয়ার ইনটু sin of minus x, তার উপরে আছে পাওয়ার কিউব। এবার ক্যালকুলেশন করলে হয় এটা x স্কয়ার, আর এটা হয় sin x, একটা মাইনাস আসে আর উপরে পাওয়ার কিউব। আমরা জানি sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, আর মাইনাসের উপরে পাওয়ার কিউব হলে সেটা মাইনাস হয়, অর্থাৎ মাইনাস x স্কয়ার sin কিউব x is equals to minus f of x। তাহলে আমরা কি পেলাম? f of minus x সমান minus f of x। তাহলে লিখবো যে since f of minus x equals to minus f of x, then f of x is odd। কি বুঝাতে পেরেছি? যদি শর্তটা না মানতো, অর্থাৎ f of minus x সমান যদি f of x হতো তখন বলতাম যে এটা অড নয়, তার মানে ইভেন। তাহলে আমরা বুঝতে পেরেছি অড ফাংশন কাকে বলে এবং ইভেন ফাংশন কাকে বলে। অর্থাৎ কি স্যার, শর্ত মানলে ওটা হচ্ছে ইভেন আর শর্ত না মানলে অড। অড। আচ্ছা, আমরা এখন তোমাদেরকে আমাদের পরবর্তী স্লাইডের কিছু জিনিস পড়াবো, তার আগে বলে নিচ্ছি একজন অলরেডি প্রশ্ন করেছো যে স্যার আমাদের তো সিটি বা ক্লাস টেস্ট। ইয়েস, তোমাদের শিডিউল অনুযায়ী তোমরা জানো তোমাদের এই ক্লাস শিডিউল দেওয়া আছে, তাই না? কবে থেকে মনে আছে? কালকে বিকাল 5টা থেকে তো তোমাদের প্রথম ক্লাস অফলাইনের, অনলাইনের, এবং তোমাদেরকে আমি একটা শিডিউল দিয়েছিলাম ইউনিভার্সিটি থেকে দেওয়া শিডিউল। সেই শিডিউল অনুযায়ী আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসের তোমরা শিডিউলটা অলরেডি পেয়েছো, আমি দেখতেছি, তোমরা যদি মনে করতে পারো। জি স্যার। কবে দেখি? স্যার 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আমরা দেখতে পেলাম এই শনিবার, কালকে তো শনিবার, তারপরে হলো রবিবার 8 তারিখ আছে, হ্যাঁ, তারপরে আবার আছে 12 তারিখ। আমরা 11 তারিখ সন্ধ্যার সময়, 11 তারিখ সন্ধ্যার সময় আমাদের ক্লাস টাইমটাকে আমরা নষ্ট করতে চাই না। 11 তারিখ সন্ধ্যার সময় 7:30 থেকে 8টা 30 মিনিটসের একটি ছোট করে একটা ক্লাস টেস্ট নিব। কোনো জুম ক্লাস লিংক হবে না, শুধু ভিডিও ক্লাসের লিংকটা যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। 11 তারিখ সন্ধ্যার সময় 7:30 থেকে 8টা। আর এমসিকিউ আকারে এমসিকিউ আকারের হবে। আর প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিসের জন্য তোমাদেরকে এই থার্ড লেকচারে আমরা 3টা বেসিক আইটেম পড়াবো।
লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। যারা আগের ক্লাসে বিশেষ করে ইন্টারভেল ভালোভাবে পড়েছো তোমাদের জন্য অনেকটা সহজ হবে। এখানে আমি আজকে আর তেমন পড়াচ্ছি না, স্লাইডটা আপলোড করে দিব। লিমিটের কিছু ডেফিনিশন, বেসিক ডিসকাশন, কন্ডিশনস, থিওরেম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমস। এখানে এই স্লাইডগুলোতে তুমি শুধুমাত্র ইনফরমেশনস পাবে, ক্লিয়ার সলিউশন পাবে না। এই স্লাইডগুলোর ক্লিয়ার সলিউশন পাবে আমার ক্লাসের মধ্যে। আমি আবার বলছি, স্লাইডগুলোর ক্লিয়ার সলিউশন পাবে ক্লাসের মধ্যে। অতএব এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদেরকে ক্লাসে করাবো। এই ছিল আমাদের লিমিট রিলেটেড। দেন কন্টিনিউটি, দেয়ার আর 3 definitions অফ কন্টিনিউটি। আমরা এই ডেফিনিশনস গুলি আগামী ক্লাসগুলিতে পড়ব। তারপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি, ডিসকাস করব। এরপরে আমরা ডিফারেন্সিয়েবিলিটি ডিসকাস করব। তাহলে আগামী ক্লাসে, আজকে আর পড়াচ্ছি না।